আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগে সংসারের কাজকর্ম তো থাকছেই, পাশাপাশি আমার আজকে যে ডাবল ডোরের ফ্রিজটা আছে সেটাও ক্লিন করব। তো এই তো সকালে কাজকর্ম শুরু করছি। আর এখানে আমার যে এয়ার ফ্রায়ারটা আছে এটার হ্যান্ডেলটাতে এভাবে দাগ পড়ে গেছে। তো আমি কয়েকদিন আগে দীপাপুর একটা ভিডিওতে দেখেছিলাম যে আপুর যে এয়ার ফ্রায়ারটা আছে সেটার হ্যান্ডেলেও এভাবে দাগ পড়েছে। তো যে সিলভার কালারের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতেই কিন্তু এভাবে স্পট পড়েছে। সামনে থেকে দেখতে তো খুবই বাজে লাগে। তো আপনাদের কারো যদি এরকম এয়ার ফ্রায়ার থেকে থাকে বা আপনাদের এয়ার ফ্রায়ারের কি অবস্থা, এরকম অবস্থা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই তো আমি হচ্ছে আমার যে ক্যাবিনেটটা আছে, শোকেস ক্যাবিনেটটা, সেই ক্যাবিনেটটার কিছু জিনিস সরিয়ে ফেলেছিলাম, মানে কিছু জিনিস নামিয়েছিলাম, সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর একটু ক্লিন করে নিয়েছি। আমি দেখা যায় যখন যে জিনিসটা নামাই সেই জিনিসটা ওয়াশ করার পরে পুরো ক্যাবিনেটটা একটু মুছে তারপর জায়গা মতো রাখি। এই কারণে আমার যে একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার ওইটা সবসময় করতে হয় না। সব সময় দেখা যায় যে ওয়াল শোকেসটা পরিষ্কার থাকে। আর এত বড় ওয়াল শোকেস, এটা আসলে একবারে পরিষ্কার করাটা একদমই কষ্টকর। যাই হোক, এখানে কিছু ফ্রুটস পাঠিয়েছে। ফ্রুটস বলতে এখানে বেদানা ছিল অনেকগুলো, 1 কার্টনের মতো। তো এগুলো একটু আম্মু বের করে নিচ্ছে। তো এখান থেকে বাসার জন্য কিছু রাখবো আর আমার কিছু রিলেটিভস আছে তাদের বাসায় পাঠাবো। তো এই জন্য সব কিছু বের করে নিয়েছি। আর আমার মনে হচ্ছিল যে একটা উপরের লেয়ারেই শুধু বেদানা আছে, পরবর্তীতে দেখলাম যে না, এই কাগজগুলোর আরও 2টা লেয়ার আছে। তো বেশ অনেকগুলোই ফ্রুটস এখানে। তো পাশে আলভিনা দাঁড়িয়ে আছে এই যে কাগজগুলো নেওয়ার জন্য, মানে দুষ্টামি করবে। তো কাগজগুলো দিলে তো আমার ঘর বাড়ির অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। তো আলভিনাকে বলছিলাম যে এগুলো দেওয়া যাবে না, এগুলো লাগবে, পরবর্তীতে আবার ফ্রুটস যেখানে পাঠাবো সেখানে এগুলো দিয়ে তারপর পাঠাতে হবে। তো যাই হোক, পরবর্তীতে সে আর নেয়নি, মানে আমি ইচ্ছা করেই দেইনি, কারণ এগুলো দিয়ে খেলতে খেলতে দেখা যাবে রুম টুম একদম নষ্ট করে ফেলবে। বাচ্চারা আসলে কিছু দেখলে ওইটা নিয়ে যতক্ষণ পর্যন্ত না খেলতে পারবে ততক্ষণ তাদের ভালো লাগে না। বিভিন্ন যে ককশিটগুলো আসে বিভিন্ন বক্সের সাথে, সেইগুলো দিয়েও দেখা যায় খেলতে থাকে বাসায় আসলে। তো এটা দিয়েও তাদের খেলার খুব ইচ্ছে ছিল। তো এই তো ডাবল ডোর ফ্রিজটার 2 পাশই আজকে ক্লিন করব। সব সময় দেখা যায় যে একটা সাইডে ক্লিন করে, যে সাইডটাতে সবজি রাখি মানে নর্মাল পার্টটা, আর ডিপ যে ফ্রিজার পার্টটা ওইটা ওরকম একটা ক্লিন করা লাগে না, খুব একটা বেশি নোংরা হয় না। তো আজকে সবগুলোই ক্লিন করব, মানে 2টা পাশে ক্লিন করব। তো আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি আর সাথে একটু ডিটারজেন্ট পাউডার দিয়েছি। তো আমার যে ফ্রিজটা বেশ ভালোই ময়লা হয়েছে, অনেক দিনই ক্লিন করা হয় না। তো সব কিছু আমি আগে সরিয়ে নিয়েছি আর অবশ্যই আগে কারেন্টের লাইনটা, মানে ফ্রিজের যে লাইনটা সেটা বন্ধ করে নিয়েছিলাম। তারপরে এই তো একটা মাজনি দিয়ে খুব ভালো মতো সাবান পানি দিয়ে ওয়াশ করে তারপরে এরকম একটা শুকনা কাপড় ভিজিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে এই ফাঁকে কিন্তু আম্মু যত বক্স আছে ফ্রিজের আর যে শেলফগুলো আছে গ্লাসের, সেগুলো পরিষ্কার করে এভাবে একটু শুকাতে দিয়েছে বারান্দায়। তো ফ্রিজ তো ক্লিন করা হয়ে গেছে, এখন ফ্রিজে যা যা রাখবো সেগুলো একটু অর্গানাইজ করে নিচ্ছি। আসলে ডাবল ডোরের ফ্রিজের না একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যেহেতু ডাবল পার্ট, এই কারণে মাঝখানে কিন্তু একটা পার্টিশন দেয়া থাকে। এই পার্টিশনের কারণে অনেকটা জায়গা নষ্ট হয় আর ফ্রিজের যে শেলফগুলো সেগুলো কিন্তু একদমই ছোট হয়ে যায়। একসাথে কিন্তু একটা পার্টে 2টা মিডিয়াম সাইজের বক্স রাখা যায় না। তো এটা একটা ঝামেলা, আগে বুঝতে পারিনি, আগে দেখতে মানে ডাবল ডোরের ফ্রিজটাই দেখতে বেশি ভালো লাগছিল। তো এখন বুঝতে পারছি যে ডাবল ডোরের ফ্রিজের থেকে যে ফ্রিজগুলো একটু চ্যাপ্টা টাইপের, উপরে ফ্রিজার পার্টটা থাকে বা নিচে নর্মাল পার্টটা থাকে, ওইটা কিন্তু খুব ভালো হয় কিনলে। তো আমার তো এখন আর কেনা পসিবল না, এত টাকা দিয়ে একটা যেহেতু কিনেছি। তো আপনারা যারা কিনবেন তারা একটু বুঝে শুনেই কিনবেন। তো এই তো ফ্রিজটা ক্লিন করে ফ্রিজের ভিতরে যে যে বক্স ছিল সেগুলো আমি সেট করে দিয়েছি আর শেলফগুলো লাগিয়ে দিয়েছি। ফ্রিজের কারেন্টের যে লাইনটা সেটা কিন্তু এখনো অন করিনি। তো বক্সগুলো সেট করে এখন যে ফ্রিজের ম্যাটগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। তো আমার যে এক সাইডের ম্যাটগুলো তো আছে আর এক সাইডের ম্যাট নেই। তো ওই সাইডের ম্যাট যে আনবো সেটা মার্কেটে গেলে একদমই মনে থাকে না।
তো এখন যখন ফ্রিজটা ক্লিন করে সব কিছু সেট করার পরে এখন মনে পড়ছে যে আরেক পাশে আর কি ম্যাট লাগবে। তো ম্যাট তো আর খুঁজে পাচ্ছি না। আর এরকম যে ব্লু কালারের ম্যাট এগুলো আমার 4-5টা ছিল, সেগুলো আর পাচ্ছি না খুঁজে। তো যাই হোক, এখানে সব কিছু একটু সেট করে নিয়েছি। আর ভিডিওটা যারা এখনও কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যদি আপনাদের কাছে আমার লাইফস্টাইল ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই কয়েকদিন ধরে ওয়েদারের যে বাজে একটা অবস্থা, মানে এই গরম এই ঠান্ডা লাগছে, শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আবার মানে সন্ধ্যা রাতের দিকে গরম লাগে। তো সেই কারণে আবারও আমার ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা কাশি সর্দি এগুলো আছে। তো আমার বেশি গরম ঠান্ডাই লাগে, দেখা যায় এসি ছাড়লে ঠান্ডা লাগে, আবার এসি অফ করে ফ্যান ছাড়লে গরম লাগে। তো এভাবে করে কিন্তু ঘেমে টেমে একদম ঠান্ডা বসিয়ে ফেলেছি। তো বাচ্চাদেরও কিন্তু এভাবেই একদম ঠান্ডা লেগে যায়, গরম ঠান্ডা লেগে যায়। তো শীতের মধ্যে কি হবে জানি না, শীত তো এখনো সেরকম একটা পড়েনি। তবে শীতের মধ্যে আমি খুব ভালো থাকি, মানে আমার তেমন একটা ঠান্ডা কাশি এগুলোর সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তো এই তো ফ্রিজটা আমার অর্গানাইজ করা হয়ে গেছে। নিচের যে দুইটা পার্ট আছে নর্মাল পার্টে, এক পার্টে আমি ফল রাখি আর একটাতে আমি সবজি রাখি। তো সবজি দেখা যায় সপ্তাহে তো একদিনই সবজির বাজারটা করে, তো এই জন্য কিন্তু সবজিও একটু বেশি এনে রাখে। আর ফ্রিজের মধ্যেও একদম সবজি টবজিতে ভরা থাকে। আর ফ্রুটসও যখন বেশি আনে তখন তো ফ্রিজে একদমই জায়গা থাকে না, অন্য যে খাবার মানে বেঁচে যাওয়া খাবার রাখার জন্য জায়গা থাকে না অনেক সময়। আর তো এই যে মশলা রাখি, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো অনেক দিন ধরে মানে সংরক্ষণ করলে না নর্মাল ফ্রিজেই রাখি। তো এই কারণে এই যে ফ্রিজটা মোটামুটিভাবে এখন খুব ভালো লাগছে, মানে ক্লিন দেখে না খুব ভালো লাগছে। আর ফ্রিজার পার্টটাতে আমার বাইরে থেকে যে ফ্রোজেন ফুড আইটেমগুলো থাকে বা নিজে যেগুলো বানিয়ে রাখি সেগুলোই রাখা হয়। আর মশলাপাতি যা যা থাকে সেগুলোই রাখি, এমনিতে মাছ মাংস এগুলো আর রাখা হয় না। তো যাই হোক, যখন আমি ফ্রিজটা ক্লিন করেছি না, টেবিলের উপরে কিন্তু অনেক বেশি অত্যাচার হয়েছে। তো টেবিলটাও আমি ক্লিন করে নিয়েছি, ফ্রিজের সব জিনিসপত্র বের করে টেবিলের উপরেই রাখা ছিল। তো ভাবলাম যে টেবিলের যে কভারটা আছে মানে রানারটা, সেটাও একটু চেঞ্জ করে দেই। তো সাদা ক্লথের উপরে অফ হোয়াইট কালারের রানারটা দিয়েছি। প্রথমত ভালো লাগছিল না, পরে দেখলাম যে যখন ট্রান্সপারেন্ট পেপারটা দিয়েছি তারপর দেখলাম ভালোই লাগছে, এই জন্য এভাবেই রাখছি। আর আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি, আমার আব্বু আম্মুর কিন্তু ইন্ডিয়ান ভিসা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো আব্বু আম্মু খুব শীঘ্রই ইন্ডিয়াতে যাবে। তো সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য, তারা যাতে তাদের চিকিৎসা বা যে কাজকর্মগুলো আছে সেগুলো শেষ করে সুন্দর মতো দেশে চলে আসতে পারে। আমি যতক্ষণ এই ভিডিওটা শেয়ার করব ততক্ষণে আব্বু আম্মু কিন্তু ইন্ডিয়াতে অলরেডি চলে যাবে। তো এবার ইন্ডিয়ান ভিসা পেতে একটু ঝামেলা হয়েছে, তা না হলে আরও আগেই চলে যেত। আমার গত ভিডিওতে নাহিদা নাহিদা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু আপনার কর্নার শোকেসটা কি ইন্টেরিয়র কাজ করে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন, জানিয়েন আপু প্লিজ। তো আপু আমার যে কর্নার শোকেসটা দেখেছেন ওইটা আমার অনেক আগের কেনা, মানে এটা ইন্টেরিয়র কাজ করে বানাইনি, এটা অনেক আগেই কিনেছিলাম বসুন্ধরা পান্থপথ থেকে। পান্থপথে যে মার্কেটগুলো আছে কাঠের বা ফার্নিচারের, সেইখানে থেকে আর কি নিয়েছিলাম। তো এই তো আপু, আপনার প্রশ্নের উত্তর কিন্তু আশা করছি আপনি পেয়ে গেছেন। তো আজকে দুপুরে রান্নাবান্না একদমই সিম্পল রান্নাবান্না ছিল, শাক ভাজি করেছে আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজি দিয়ে আর কি একটু রান্না করেছে। তো ডিম ভাজি করে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে কেউ কখনো রান্না করে খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। আমার কাছে ডিম ভাজি দিয়ে মিষ্টি কুমড়ার এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। তো আম্মু আসলে এভাবে করে রান্না করলে ভালো লাগে, আর আমি হচ্ছে সেদ্ধ ডিম দিয়ে আর একদম কচি যে মিষ্টি কুমড়াটা আছে সেই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি। তো আমাদের ফ্রিজ পরিষ্কার করতে করতে অনেকটাই কিন্তু টাইম হয়ে গেছে, আর এদিকে আদিয়ান আলবিনা ওদের কিন্তু ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম ওদেরকে আগে খাইয়ে দেই, যেহেতু ছোট মানুষ ক্ষুধা তো সহ্য করতে পারবে না। তো ওদেরকে খাইয়ে দিয়েছি। আর এটা ছিল সন্ধ্যার দিকে। আপনাদের ভাইয়া বাজারে যেয়ে অসময়ে আর কি পাকা তাল নিয়ে আসছে। তো এইগুলোর মধ্য থেকে খুব কষ্ট করে আমার যে খালা আছে সে খালা কিন্তু পাল্পগুলো বের করেছে তালের রসটা। তো এখন কিন্তু তালে ওরকম ভালো রস আসে না, একদমই ভিতরটা শুকিয়ে গেছে। তারপরও খালা যতটুকু পেরেছে আর কি রসটা বের করে নিয়েছে। তারপর আম্মু হচ্ছে জাল করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছে যাতে পরবর্তীতে পিঠা বানিয়ে খাওয়া যায়।
যখন পাকা তালের সিজন ছিল তখন আপনাদের ভাইকে কত যে বার বলছি যে একটা ভালো দেখে 2-3টা পাকা তাল নিয়ে আসবা, এগুলোকে রস করে তারপর আমি ডিপ ফ্রিজে রাখবো, মানে সংরক্ষণ করে রাখবো, যাতে সারা বছরই তালের পিঠা বা কেক এগুলো খাওয়া যায়। তো তখন আর আনিনি। এখন যখন তালের সময় শেষ, মানে পাকা তাল খুব একটা বেশি ভালো পাওয়া যায় না, এখন আর কি সে বাজারে গেলে তাল দেখলে তাল নিয়ে আসে। তো তার অবস্থা হচ্ছে এইটা। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু সেই তালের পাল্প দিয়ে কেক বানিয়েছে। কেকটা যে কি পরিমাণ মজা হয়েছিল আসলে বলে বোঝাতে পারবো না, এত মজা আর এত সফট হয়েছিল। আর এদিকে তো বাচ্চারা পড়তে বসেছে, তবে এই যে কেক দেখে কিন্তু তাদের একদমই আর পড়ার দিকে মন নেই, কেক খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমি গরম অবস্থায় আর কি উপরে যে একটা কাগজ দিয়েছিলাম সেই কাগজটা খুলতে গিয়ে এরকম ভেঙে গিয়েছে। তো তারপরে এই তো তাড়াতাড়ি করে গরম অবস্থাতেই কেটে নিচ্ছি, যাতে বাচ্চাদেরকে আর কি ঠান্ডা করতে পারি দিয়ে। তো কেকটা কাটার সময় দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। আর এই তো কাটতে কাটতেই কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। সন্ধ্যার দিকে আমার ডাইনিং টেবিলের অবস্থা এভাবেই থাকে, 3 বাচ্চাকে নিয়ে একত্রে পড়াতে বসাই, ডাইনিং এর উপরে আর কি ওরা পড়ে। তো এই কারণে না ডাইনিং টেবিলের অবস্থা একদমই বই খাতা এগুলো দিয়ে ভরা থাকে। আলাদা আলাদা রুমে গিয়ে আসলে পড়ানোটা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।